তিতলি এবং রাঞ্জান একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায়, কিন্তু তিতলির বাবার শর্ত ছিল ২ মাসের মধ্যে সরকারি চাকরি জোগাড় করতে পারলেই এই বিয়ে হবে, না হলে না। রাঞ্জান তো সেই শর্ত পূরণ করে ফেলে, আর তাদের বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়। তবে বিপত্তি ঘটে হলুদের দিন। বারবার এই একই দিন রাঞ্জানের জীবনে রিপিট হতে থাকে, অর্থাৎ সে আটকে যায় একটা টাইম লুপে, যে কারণে তার তো আর বিয়েই করা হচ্ছিল না। এবার সে কি করবে, কিভাবে এই লুপ থেকে বের হবে, আর কিভাবেই বা বিয়ে করবে, আর কেনই বা সে হঠাৎ করে এই লুপের মধ্যে আটকে গেল, সে সবই আমরা জানতে পারব আজকের এই রোমান্টিক কমেডি মুভি ভুল চুপ মাফে। শুরুতেই আমাদেরকে দুজন ছেলে মেয়েকে দেখানো হয়। তারা বেশ কয়েক বছর ধরেই একে অপরের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ। এরকম যে কোনো সম্পর্কই পরিবারের কাছ থেকে খুব বেশি দিন লুকানো যায় না, একদিন না একদিন ধরা পড়তেই হয়। তাদের দুজনের সাথেও একই কাজ হয়। তাদের দুজনের সম্পর্কের কথা দুজনের বাসায় জানাজানি হয়ে যায়। আর যেহেতু ছেলেটা কোনো কাজবাজ করত না, এজন্য অন্যান্য সাধারণ বাবা মায়ের মতোই মেয়ের বাবা মাও তাদের এই বিয়েতে একদমই রাজি হয় না। কারণ বিয়ের পর ছেলে মেয়েকে খাওয়াবে কি? কিন্তু ছেলে এবং মেয়ে তো একে অপরকে অনেক বেশি ভালোবাসত। এর জন্য তারা এবার পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এখানে বলে দেই, ছেলেটির নাম হল রাঞ্জান তিওয়ারি, আর মেয়েটির নাম হল তিতলি মিশ্রা। তো আমাদেরকে দেখানো হয় রাঞ্জান তিতলিকে নিয়ে একটা গাড়িতে করে পালিয়ে বিয়ে করার জন্য যাচ্ছিল। তারা তো একে অপরের সাথে বিয়ে করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল যে কখন তারা বিয়ে করবে আর কখন সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে। যাকে এসব নিয়েই রোমান্টিক কথা বলতে বলতে তারা এগোচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে তিতলির তার বাবা মায়ের কথা মনে পড়ে যায়। সে ভাবতে থাকে যে সে তো তার বাবা মায়ের কত আদরের মেয়ে, তারা তাকে কত ভালোবাসে। কিন্তু সকালে উঠে যখন তারা জানতে পারবে যে তিতলি বাসায় নেই, তখন তো তারা পাগলই হয়ে যাবে। যারা তাকে এতটা ভালোবাসে তাদের এরকম কষ্ট সে তো সহ্য করতে পারবে না। তাই এবার সে এভাবে পালিয়ে বিয়ে করতে চায় না। তার তো মন ঘুরে যায়। এই কারণে সে রাঞ্জানকে বলতে থাকে যে সে যেন আবারও তাকে তার বাসায় ফিরিয়ে দিয়ে আসে। তার মা বাবার জন্য অনেক চিন্তা হচ্ছে, সে এভাবে বিয়ে করতে পারবে না। এসব শুনে তখন রাঞ্জান কি বলবে কিছুই বুঝতে পারে না। সে তখনই তিতলিকে বলতে থাকে যে সে যখন এত কিছুই ভাববে, তাহলে তার সাথে পালানোর প্ল্যানই বা কেন করল? অলরেডি তাদের পালানো তো হয়ে গেছে। এখন যদি রাঞ্জান তার বাসায় ফিরে যায়, তাহলে তার বাবা মা তো তাকে মেরেই ফেলবে, কারণ সে তো এই পালানোর চক্করে পড়ে তার মায়ের গাড়িটাই চুরি করে এনেছে। তাই তারা এখন চাইলেই ফেরত যেতে পারবে না, এটা সম্ভব নয়। কিন্তু তখনই তিতলি তাকে বলতে থাকে যে তাকে ফেরত যেতেই হবে। সে তাকে এভাবে ভাগিয়ে কেন আনলো, এটা তার একদমই উচিত হয়নি। এই কথা শুনে অবাক হয়ে রাঞ্জান বলতে থাকে, আরে পালানোর প্ল্যান তো পুরোটা তোমার ছিল, এখন উল্টো আমাকেই দোষ দিচ্ছ। তিতলি তখন বলে যে সে এত কিছু জানে না। সে যদি গাড়ি না ঘোরায় তাহলে সে হেঁটে হেঁটেই বাসায় চলে যাবে, তাও সে পালাবে না। তখন তো রাঞ্জান তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কারণ সে তো বুঝতে পারছে যে বাসায় গেলে তার অবস্থার 12টা বেজে যাবে। কিন্তু তাদের এই ঝামেলার মধ্যেই তখন এক পুলিশ কনস্টেবল তাদেরকে দেখে ফেলে, আর মনে করতে থাকে যে তারা হয়তো এই রাত বিরাতে গাড়িতে বসে খারাপ কাজ করার চেষ্টা করছে। তাই সে তখনই এই 2 জনকে থানায় নিয়ে চলে যায়। তিতলি আর রাঞ্জান তো এবার পড়ে যায় মহাবিপদে। তো তারা সেখানে গিয়ে পুলিশ অফিসার পাণ্ডের সাথে দেখা করে, আর তাকে সব সত্যিটা জানায় যে তারা দুজন বাসা থেকে পালিয়ে এসেছে একে অপরকে বিয়ে করার জন্য। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর তাদের অনেক দিনের সম্পর্ক। কিন্তু কনস্টেবল তো তাদেরকে ভুল বুঝে এখানে ধরে এনেছে। তখন পাণ্ডে তাদের কাছে জিজ্ঞেস করে যে তাহলে এখন তারা কি করতে চায়। রঞ্জান বলে যে তারা বাসায় যেতে চায়, আর অন্যদিকে তিতলি বলে যে তারা বিয়ে করতে চায়। এই মেয়ে তো নিজে কনফিউজড আর সবাইকেও কনফিউজড করে দিচ্ছে। পাণ্ডেও তখন কনফিউজড হয়ে যায়। সে আবারও তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা কি বিয়ে করতে চায় নাকি বাসায় যেতে চায়। রঞ্জন তখন বলে যে তারা বাসায় গিয়ে বিয়ে করতে চায়। তো এই কথা শুনে পাণ্ডে বলে যে যখন এটাই তাদের ইচ্ছা, তাহলে সে পুলিশ স্টেশনেই তাদের বাবা মাকে ডেকে আনছে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। রাঞ্জান আর তিতলি তো তখন এটা শুনে অনেক বেশি ঘাবড়ে যায়। কিন্তু পাণ্ডে তো তাদের কোনো কথাই শোনে না, উল্টো তাদের দুজনের মা বাবাদের থানায় ডেকে আনে। তখনই আমরা দেখতে পাই যে 2 পরিবারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল না। রাঞ্জানের বাবা মা তিতলি আর রাঞ্জানের বিয়ে দিতে রাজি ছিল, কিন্তু তিতলির বাবা একদমই এই বিয়ে দিতে চাচ্ছিল না।
এই কারণে তাদের মধ্যে তখন ঝগড়া শুরু হয়ে যায়। রঞ্জনের বাবা তিতলির বাবাকে বলে যে সে এই বিয়ে দিতে রাজি হচ্ছে না কেন, তাদের ছেলেমেয়েরা তো একে অপরকে পছন্দ করে, তার উপর তারা পালিয়েও এসেছে, এখন তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিলেই তো তার মেয়ে বদনাম হওয়া থেকে বেঁচে যাবে। এই কথা শুনে তখন তিতলির বাবা মিশ্রাজি বলে যে এত বদনাম হওয়ার কথা রঞ্জনের বাবার মুখে মানায় না, কারণ তাদের পুরো মহল্লা জানে যে রঞ্জনের বাবা আজীবন তার বউয়ের আচার বেচার টাকা দিয়েই ঘর চালিয়েছে, তার নিজের কোনো যোগ্যতা নেই, তাই সে এসব কথা না বলাই ভালো। তো এর মধ্যেই তো দেখা যায় এসব কথা নিয়ে তর্কাতর্কি হতে হতে অনেক বেশি বেড়ে যায় ব্যাপারটা। তখনই তো পুলিশ অফিসার পাণ্ডে তাদেরকে শান্ত হতে বলে আর বলে যে তাদের ছেলে মেয়ে দুজনই এখন সাবালক, তাই তাদের আবারও পালিয়ে যাওয়ার আগে তাদের উচিত তাদের ছেলে মেয়ের বিয়ে করিয়ে দেয়া, সেটাই তাদের সবার জন্য ভালো হবে। রঞ্জনের বাবা তো তখনও রাজি ছিল, কিন্তু তিতলির বাবা বলতে থাকে যে রঞ্জন কোনো কাজ করে না, সে পুরো বেকার একটা ছেলে, আর এমন ছেলের সাথে সে তার মেয়ের বিয়ে কখনোই বিয়ে দিবে না, এই বিয়ে কখনো হতে পারে না। তখনই তিতলি তার বাবার কাছে কিছুদিন সময় চায়, যার মধ্যে রঞ্জন একটা সরকারি চাকরি জুটিয়ে ফেলতে পারে। তখন অনেক অনুরোধের পর তিতলির বাবা জানায় যে ঠিক আছে, তিতলিকে বিয়ে করার জন্য রঞ্জনকে 2 মাসের মধ্যেই সরকারি চাকরি পেতে হবে, তবে সে এই বিয়েতে রাজি আছে, আর যদি সে এটা করতে না পারে তাহলে রঞ্জন যেন তার মেয়ের ধারে কাছেও না থাকে। রঞ্জন তো এই কথা শুনে অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ এত কম সময়ের মধ্যে সে কিভাবে সরকারি চাকরি পাবে, এটা কি আদৌ সম্ভব? যাক, এরপরই দেখানো হয় রাতের বেলা রঞ্জন তার মামা, তার কাজিন এবং বাবাকে নিয়ে ভাবতে থাকে যে সে কিভাবে 2 মাসের মধ্যে একটা চাকরি পাবে, তাও আবার সরকারি। তখন তার মামা তো শুধু নেগেটিভ কথাই বলতে থাকে, সে বলতে থাকে যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে বাচ্চা পয়দা করা, কিন্তু এটা করতেও তো 9 মাস সময় লাগে, আর এখানে তো সরকারি চাকরির কথা হচ্ছে, মিনিমাম 2-3 বছর তো লাগবেই। তো তাদের সবার কথা শুনে রঞ্জন তো অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যায়। তখনই দেখানো হয় তার বোন কেরি সেখানে আসে আর রঞ্জনকে বলে যে সে একজনকে চেনে যে কিনা রঞ্জনকে সরকারি চাকরি পাইয়ে দিতে সাহায্য করতে পারবে। রঞ্জন তো এই কথা শুনে আবারও আশাবাদী হয়ে যায়, তাই অনেক আশা নিয়ে পরদিনই সে কেরির সাথে করে তার বলা সেই লোকের সাথে দেখা করতে যায়। সেই লোকটি আসলে ছিল কেরির বয়ফ্রেন্ড সুশীল, কিন্তু অনেকক্ষণ ধরে তারা বসেছিল আর সুশীল এদিকে কুচুরি খাওয়ার তালেই আছে। এটা দেখেই তো তখন রঞ্জনের মাথা গরম হয়ে যায়, সে বলতে থাকে যে কেরি শুধু শুধু তার সময় নষ্ট করছে, এমনিতেই তার হাতে সময় কম। তখনই সুশীল তার খাওয়া বাদ দিয়ে রঞ্জনকে বলে যে সরকারি চাকরি পাওয়া অনেক কঠিন, কিন্তু এখন তাদেরকে একমাত্র ভগবানই বাঁচাতে পারবে। এই কথা শুনে তো রঞ্জন আরও বেশি রেগে যায়, সে বলে যে ভগবান তাদেরকে চাকরি পাইয়ে দিবে তা তো তারা জানে, তাহলে তারা তার সাথে কেন দেখা করতে এসেছে? তখন সুশীল বলে যে সে ওপরওয়ালার কথা বলছে না, সে ভগবান জি নামের একজন লোকের কথা বলছে, যে কিনা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট। এরপরে সুশীল রঞ্জনকে নিয়ে ভগবান জির সাথে দেখা করিয়ে দেয়। ভগবান জি তখন তার কম্পিউটার চেক করে রঞ্জনকে জানায় যে পানি বিভাগে একটা সরকারি চাকরি রয়েছে, যেখানে 15 জনের লিস্ট আছে, সেখান থেকে 15 নম্বরের জায়গা সে রঞ্জনকে দিতে পারবে, কিন্তু এর জন্য তাকে অ্যাডভান্স 2 লাখ টাকা এবং চাকরি পাওয়ার প্রথম মাসে 6 লাখ টাকা দিতে হবে। এই কথা শুনেই তো রঞ্জন এবার চিন্তায় পড়ে যায়, কারণ এতগুলো টাকা সে কোথায় পাবে? কিন্তু তবুও সে ভগবানজিকে বলে যে সে কোনোভাবে একটা ব্যবস্থা করে টাকা নিয়ে আসবে, সে যেন শুধু তার চাকরির ব্যবস্থাটা করে দেয়। এরপরই রাতের বেলা দেখানো হয় রঞ্জন আর তিতলি নৌকায় করে ঘুরতে বের হয়। তখন তিতলির মন তো অনেক বেশি ভালো ছিল, কারণ রঞ্জন তাকে জানিয়েছে যে ভগবানজি নামের একজন তাকে সরকারি চাকরি পাইয়ে দিবে। কিন্তু তখনই রঞ্জন তাকে বলে যে চাকরি পাওয়ার জন্য তাকে 2 লাখ টাকাও অ্যাডভান্স করতে হবে, আর জয়নিংয়ের পরে 6 লাখ টাকা দিতে হবে। এত টাকা সে কোথায় পাবে? তখন তিতলি তাকে বলে যে 6 লাখ টাকা ঠিক আছে, সে তাকে যৌতুক এনে দিবে, তার বাবা তো 6 লাখ টাকা মেয়ের পেছনে খরচ করবেই। তখনই রঞ্জন বলে যে কিন্তু এই অ্যাডভান্স 2 লাখ টাকা সে কোথা থেকে জোগাড় করবে?
এই কথা শুনেই তো তিতলি তার উপর অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে যে এইটুকু করার যোগ্যতাও কি রঞ্জনের নেই। সে তো যত বছর ধরে প্রেম করছে সব সময় তার বাবার থেকে টাকা নিয়ে রঞ্জনকে দিয়েই যাচ্ছে। তাকে টাকা দিতে দিতে তার বাবা ফকির হয়ে যাচ্ছে, কিন্তু রঞ্জন কাজের কাজ কিছুই করতে পারছে না। অন্তত সে এখন কারো কাছ থেকে ধার তো নিতে পারে। এই কথা শুনে রঞ্জন তাকে বলে যে কেউ তাকে ধারও দিতে চাচ্ছে না। তখন তো তিতলি রাগে ফেটে পড়ে যে কাকে ভালোবাসলো সে, না সে রঞ্জনকে ছাড়তে পারছে না, তার বাবাকে রাজি করাতে পারছে না। এরপরে আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। তিতলি রঞ্জনকে তার বাইকে করে একটা জুয়েলারির দোকানে নিয়ে আসে আর সেখানে এসেই জানায় যে সে বাসা থেকে তার মায়ের তিতলির জন্য উঠিয়ে রাখা গলার হার নিয়ে এসেছে। এটাকে বন্ধক রেখে সে তার চাকরির অ্যাডভান্সের 2 লাখ টাকা নেবে। এই কথা শুনে তখন রঞ্জন প্রথমে তাকে বলতে থাকে যে না না, তারে ভাবে তার মায়ের গয়না বন্ধক রাখা ঠিক হবে না। কিন্তু যখন তিতলি তাকে বলে যে তাহলে রঞ্জন এত জ্ঞান না দিয়ে তার মায়ের গয়না আনুক, তখন তো এই কথা শুনে রঞ্জন আবারও লাইনে চলে আসে আর তিতলিকে বলতে থাকে যে সে তার মায়ের গয়না এনে ঠিকই করেছে, আর তাছাড়া তার তো চাকরি হয়েই যাবে, তখন সে টাকা ইনকাম করে আবারও গয়না ফিরিয়ে নেবে। তো এরপরেই তারা গয়নার দোকানে গিয়ে তা বন্ধক রেখে 2 লক্ষ টাকা নিয়ে আসে। আর এরপর টাকা হাতে পেয়ে তো তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই দিনই রমজান ভগবানজির কাছে গিয়ে সেই 2 লক্ষ টাকা জমা দিয়ে আসে। এরপর থেকেই তো তারা দুজন নিশ্চিন্ত হয়ে ঘোরাফেরা করতে থাকে, একসাথে অনেক ভালো ভালো সময় কাটাতে থাকে। কারণ তারা তো এখন নিশ্চিত ছিল যে তাদের দুজনের বিয়ে তো এবার হয়েই যাবে, আর কোনো মিশরাজি তাদেরকে আটকাতে পারবে না। কিন্তু তারা তো জানত না যে তাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। যাক, তো এরপরেই আমাদেরকে রঞ্জনকে দেখানো হয়। সে তো তিতলিকে নিয়ে বেশ রোম্যান্টিক স্বপ্ন দেখতে থাকে। তখনই তার কাছে তার মামা এবং ভাই আসে। তারা তো তখন রঞ্জনকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তারা দুজনেই আসলে কিছু একটা বলার জন্য রঞ্জনের কাছে এসেছিল, কিন্তু কিভাবে বলবে তা তো বুঝতেই পারছিল না। রঞ্জন তখন তাদেরকে বলতে থাকে যে তারা কি বলতে এসেছে তাড়াতাড়ি বলুক। তখনই তার মামা সাহস করে তাকে জানায় যা আসলে সে যেই ভগবানজিকে 2 লক্ষ টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্য, সে তো টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা শুনেই তো রমজানের মাথায় খারাপ হয়ে যায়। তার তো শুধু তিতলির কথাই মনে পড়তে থাকে। সে বলতে থাকে যে এরকম কিছু হলে তো তিতলি তাকে মেরেই ফেলবে। এরপরই সে তাড়াতাড়ি করে ওই ভগবানজির অফিসে যায়, কিন্তু সেখানে তো তালা লাগানো ছিল। সে তো তখন পাগলের মতো ভগবানজিকে ডাকতে থাকে, আর এখন সে কি করবে কিছুই বুঝতে পারে না। এরপরই সে সন্ধ্যার দিকে তিতলির সাথে দেখা করে এবং তাকে তার সাথে হওয়া স্ক্যামের কথা জানায়। তিতলি তো এই কথা শুনে আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। আর একই সাথে সে রঞ্জনের চাকরি, তার মায়ের গয়না এবং 2 লাখ টাকা হারিয়েছে, এই সব কিছুতে তখন হাল ছেড়ে দেয়। আর রমজানকে বলে যে তার কাছে তো চাকরি খোঁজার মতো সময়ও নেই, আর চাকরি না পাওয়ার জন্য তার বাবা তাদের বিয়েটা কখনোই মেনে নিবে না, আর সে পালিয়েও বিয়ে করবে না। তাহলে এখন আর কি করার? এখন সে তার বিয়ের কার্ড সময় মতো রঞ্জনের কাছে পাঠিয়ে দিবে। এটা বলেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় রঞ্জন তার মামা এবং ভাই একটা চায়ের দোকানে বসে এখন কি করা যায় তাই নিয়ে তারা ভাবতে থাকে। তখন সেই চায়ের দোকানের মালিক তাদের সবাইকে ভোলেনাথের প্রসাদ খেতে দেয় এবং বলে যে তার ছেলের বউ যেন খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়, এজন্যই সে ভোলেনাথের কাছে মান্যত করেছে যে যদি তার বৌমা প্রেগনেন্ট হয় তাহলে সে তার মাথা মুন্ডন করাবে। এটা শুনে তখন রঞ্জনের ভাই রঞ্জনকে বলে যে তারও উচিত ভোলেনাথের কাছে গিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য মান্যত করা। কিন্তু এই কথা শুনে রঞ্জন তাকে বলে যে সে কোনো মান্যত টান্যত করতে পারবে না। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে রঞ্জন আসলেই ভোলেনাথের মন্দিরে চলে আসে এবং সেখানে গিয়ে মান্যত করার কথাই ভাবতে থাকে। কিন্তু সে কি মান্যত করবে তাই বুঝতে পারছিল না। এজন্য সে বাইরে গিয়ে একজন পণ্ডিতের সাথে দেখা করে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে কিসের মান্যত করলে সরকারি চাকরি পেয়ে যাবে আর তার বিয়েটাও হয়ে যাবে। পণ্ডিত তখন তাকে বলে যে সে গুরু দক্ষিণা ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেয় না। রঞ্জন তখন তাকে 101 টাকা দক্ষিণা দেয়। তখন পণ্ডিত তাকে বলতে থাকে যে তাকে প্রথমে পাশের বাজার থেকে খাঁটি গরুর দুধ কিনে আনতে হবে আর ভোলেনাথকে চড়াতে হবে। এরপর তাকে মন থেকে মানত করতে হবে যে ভোলেনাথ যদি তাকে চাকরি পাইয়ে দেয় তাহলে সে একটি নেকির কাজ করবে। এই কথা শুনে রঞ্জন বলতে থাকে যে ব্যাস এত সহজ কাজ, এটা করলেই তার চাকরি কনফার্ম।
সত্য। পণ্ডিত তাকে বলে যে হ্যাঁ 100% তার চাকরি হয়ে যাবে। এরপরেই তো রঞ্জন খুশি মনে তার কথা মতো মানত করে নেয়। পরবর্তীতে দেখানো হয় তিতলির বাবা যেই 2 মাস সময় দিয়েছিল চাকরি খোঁজার জন্য, সেই 2 মাস তো অলরেডি চলে গেছে। রঞ্জন তখন সব কিছু নিয়ে অনেক মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই তার কাছে তার মা আসে এবং তাকে বোঝাতে থাকে যে জীবনে সব সময় সব কিছু পাওয়া যায় না, কিন্তু তাই বলে ধৈর্যহারা হওয়া যাবে না। রঞ্জনের তখনও অনেক বেশি খারাপ লাগতে থাকে। ঠিক তখনই তার কাছে এমন একজনের কল আসে, যার কল পেয়ে রঞ্জন তো খুশিতে পাগলই হয়ে যায়, কারণ তাকে ভগবানজি কল করে এবং তাকে জানায় যে সে তার চাকরি পাইয়ে দিয়েছে। তাই রঞ্জন যেন এখন 6 লাখ টাকা জোগাড় করে রাখে। অর্থাৎ ভগবানজি তাদেরকে ধোঁকা দিয়ে পালিয়েছিল না, সে তো রমজানের চাকরি কনফার্ম করার জন্য লাহোর গিয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা তখন তিতলিদের বাসায় তিতলিকে দেখতে পাই, যাকে মিস্ত্রাজির পছন্দের ছেলেপক্ষ দেখতে আসে। তার বাবার দেওয়া 2 মাস তো পার হয়ে গেছে, এজন্য তিতলিয়ে সেখানে বাধ্য হয়ে বসে থাকতে হয়। কিন্তু তখন দেখানো হয় তিতলির বোনের কাছে রঞ্জনের কল আসে এবং সে তাকে জানায় যে তারা যেন বিয়ের প্রস্তুতি শুরু করে দেয়, কারণ সে সরকারি চাকরি পেয়ে গেছে। তো তিতলির বোন তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখনই সেখানে অন্য ছেলেপক্ষ থাকা অবস্থাতেই সে তিতলির কাছে গিয়ে এই খুশির খবরটি জানায়। তিতলির তো তখন খুশির কোনো ঠিকানাই থাকে না। সে উঠে এই খুশি সেলিব্রেট করতে থাকে আর তার বাবাকে বলতে থাকে যে রঞ্জন চাকরি পেয়ে গেছে আর তাকে এখন তিতলিকে রঞ্জনের সাথেই বিয়ে দিতে হবে। তিতলির বাবা তখন তাকে বলে যে তাদের 2 মাস সময় তো পার হয়ে গেছে, সেই বিয়ে দিবে না। কিন্তু তখনই তিতলি আর তিতলির মা সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এর মধ্যেই সেখানে বিয়ের কথা পাকা করার জন্য রঞ্জন তার পুরো পরিবারকে নিয়ে চলে আসে। তারা সবাই তো তখন অনেক বেশি খুশি ছিল, কিন্তু তিতলির বাবা তখন মোটেও খুশি ছিল না। তবে যেহেতু সে আগে থেকে কথা দিয়ে ফেলেছে, এজন্য তাকে তখন চুপচাপ সবটা মেনে নিতে হচ্ছিল। এরপরে 2 পরিবার শান্ত হয়ে বসে বিয়ের দিন তারিখ ঠিক করতে থাকে। তিতলির বাবা তখন বলতে থাকে যে তাদের বিয়ে করানোর এত তাড়াহুড়োর তো কিছু নেই, ধীরে সুস্থে তারা 1-2 বছরের মধ্যে বিয়ে দিবে। মিশ্রাজি এই সব বলতে থাকে যাতে করে 2-1 বছরের সময়ের মধ্যে সে তার মেয়ের রঞ্জনের সাথে বিয়েটা ক্যান্সেল করতে পারে। তিতলির বাবার সাথে তখন সাই তিতলির বড় বোনের হাজব্যান্ড, অর্থাৎ তিতলির ডুলাধাই, সেও এই বিয়ের পক্ষে ছিল না। আর এদিকে সে নিজেই তিতলিদের বাড়িতে ঘর জামাই থাকত। যাক, তো তারা এভাবে বিয়ে পেছানোর কথা বললে কেউই তো তাদের সাথে একমত হয় না। তাছাড়া তিতলিও তখন বলতে থাকে যে এখন তার বাবা 1-2 বছর দেরি কেন করতে চাচ্ছে, এখনই তো সে তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন তো সবার একমত থাকলে তিতলি দুলাভাই আর কিছু করতে পারে না। সেই সময় তারা সবাই মিলে পণ্ডিত দেখে এই মাসের 30 তারিখেই তিতলি আর রঞ্জনের বিয়ে ঠিক করে। রঞ্জনের তিতলি তো তখন অনেক বেশি খুশি ছিল, ফাইনালি তাদের এই ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। তারা তো পুরো বেনারসে ঘুরে বেড়ায় আর অনেক আনন্দ করতে থাকে। এরপরই আসে 29 তারিখ। সেদিন রঞ্জনের বাসায় তার হলুদের অনুষ্ঠান ছিল। তারা সবাই মিলে বেশ ধুমধাম করে আর মজা করে হলুদের উৎসব পালন করতে থাকে। এরপরই রাতে দেখানো হয় রঞ্জন তিতলির বাসায় গিয়ে তার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে। তারা তো বেশ এনজয় করছিল এই টাইমগুলো। এরপরেই তারা দুজন মিলে রিংকও করতে থাকে। রঞ্জন তখন তিতলিকে বলতে থাকে যে আর মাত্র একটা রাতের ব্যাপার, এরপরেই তারা আজীবনের জন্য এক হয়ে যাবে, তাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। আর এরপর থেকে তারা অনেক হ্যাপি থাকবে। কিন্তু তার একটাই শর্ত, যে বিয়ের পরে তিতলি যেন এখন যেমন পাগলি টাইপের আছে, বিয়ের পরও যেন তেমনই থাকে। সে যেন একদমই চেঞ্জ না হয়, কারণ তার তো এমন পাগলাতে তিতলিকেই পছন্দ। রঞ্জন কত রোমান্টিকভাবে জিনিসটা বলে, কিন্তু এদিকে তো তখন তিতলি ঝগড়া করতে থাকে আর তাকে বলতে থাকে যে সে শুনেছে ছেলেরা নাকি বিয়ের পর পাল্টে যায়, কিন্তু রঞ্জন যদি কোনোভাবে চেঞ্জ হয়েছে তাহলে তো সে তাকে মেরেই ফেলবে। তো এভাবেই তাদের দুষ্ট মিষ্টির ঝগড়া চলতে থাকে। এরপরে আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। রঞ্জন খুব ভালো মন নিয়ে ঘুম থেকে ওঠে, কারণ আজ তো তার আর তিতলুর বিয়ের দিন। কিন্তু ঘুম থেকে উঠে সে যখন বাইরে যায় তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে যে তার বাসায় তখন আবারও হলুদের প্রোগ্রাম করা হচ্ছে। আগের দিন যে যেখানে ছিল তারা এখন ঠিক সেখানেই আছে আর সেখানে থেকেই হলুদের আনন্দ করছে।
এটা দেখে রঞ্জনের কাছে বিষয়টা অনেক বেশি অদ্ভুত লাগে যে এটা কি করে হতে পারে, সে আবার স্বপ্ন দেখছে না তো। এরপর সে দেখে যে আগের দিন যে টেইলার তার বিয়ের শেরওয়ানি নিয়ে এসেছিল সে আজকেও এসেছে ঠিক একইভাবে। কিন্তু সে তো টেইলারকে আগের দিন বলেছিল যে শেরওয়ানি তার লুজ হয়েছে, তাই টেইলার যেন পরদিন বিয়ের আগে শেরওয়ানিটা ঠিক করে নিয়ে আসে। কিন্তু তার শেরওয়ানি কালকে যেমন ছিল আজকেও ঠিক তেমনি আছে, কোনো পরিবর্তন নেই। এটা দেখে সে তখন টেইলারের উপর বেশ রাগ করতে থাকে আর বলতে থাকে যে তাকে তো সে আগের দিনেই শেরওয়ানি ঠিক করতে বলে দিয়েছিল, আর আজ তার বিয়ে সে এখনও এটা ঠিক করেনি, তাহলে সে কিভাবে শেরওয়ানি পরবে। তখন তার এসব কথা শুনে টেইলার তো অনেক বেশি কনফিউজ হয়ে যায় যে এসব সে কি বলছে। সে তখন রঞ্জনকে বলতে থাকে যে কাল তো সে রঞ্জনকে শেরওয়ানি দেখাতেই আসেনি, সে এই কথা কেন বলছে? আর আজকে তো রঞ্জনের বিয়ে না, আজ তো তার হলুদ, তাহলে রঞ্জন এসব কথা কেন বলছে? তার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? রঞ্জনও তো কিছু বুঝে উঠতে পারে না। এরপরে দেখানো হয় রঞ্জন তার মায়ের কাছে যায় এবং তাকে বলে যে সে কতবার তাকে হলুদ লাগাবে, আজকে তো ৩০ তারিখ, আজ তো তার বিয়ে, আজও কি হলুদ লাগানোর কোনো প্রয়োজন আছে? এই কথা শুনে তো তার মা তার উপর খুব হাসতে থাকে আর বলতে থাকে যে সে বুঝতে পেরেছে যে রঞ্জনের আর তর সইছে না, কিন্তু আজকে তো ২৯ তারিখ আর আজকে তো তার হলুদ, বিয়ে নয়। এটা শুনেই তো রঞ্জনের মাথা খারাপ হয়ে যায় যে তার মাও একই কথা বলছে, এসব যে কি হচ্ছে তার সাথে সে কিছুই বুঝে উঠতে পারে না। এরপরেই সে সেখানে থাকা সবার কাছে যায় আর সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে আজকে কত তারিখ। সবাই তো তাকে একই কথা বলে যে আজ ২৯ তারিখ, তার হলুদ আজ। এরপরে এসে তার বোনের কাছে গিয়ে বলে যে আজ ২৯ তারিখ হলে গতকালকেও তো ২৯ তারিখই ছিল, আর তার হলুদের প্রোগ্রাম তো কালকেই হয়ে গেছে, তাহলে আজ কেন হচ্ছে? আজ তো ৩০ তারিখ। এই কথা শুনে তার বোন তাকে বলে যে কালকে তার কোনো প্রোগ্রাম হয়নি, রঞ্জন হয়তো স্বপ্ন দেখেছে, বিয়ের আগে হয় এমন টুকটাক ব্যাপার না। রঞ্জনের তো তখন তার কথা মানতে খুবই সমস্যা হয়, কিন্তু যেহেতু সবাই বলছে তাই সে মনে করে যে সে হয়তো আসলেই স্বপ্ন দেখেছিল। কিন্তু তারপরেও তার মনে সন্দেহ থাকায় সে সোজা তার রুমে চলে যায় আর সেখানে থাকা ক্যালেন্ডারে আজকের তারিখ অর্থাৎ ২৯ তারিখ দাগিয়ে রাখে। এরপর সে তার প্রোগ্রাম শেষ করে বাইরে বের হয়। তখন বাজারে গেলে ভুলবশত তার পা পড়ে যায় গোবরের ওপর। সে তো তখন অনেক বেশি বিরক্ত হয় আর তার জুতা পরিষ্কার করতে থাকে। তখনই তার কাছে তার মামা এবং ভাই আসে আর তাকে বলতে থাকে যে তার জন্য তারা আজ রাতের বেলা ব্যাচেলার পার্টির আয়োজন করেছে, সেখানে গেলে রঞ্জনের মন একদম ভালো হয়ে যাবে। রঞ্জন তো তখন এমনিতেই তার স্বপ্ন নিয়ে অনেক বেশি কনফিউজড ছিল, তাই সে তার মন ভালো করার জন্য সেই ব্যাচেলার পার্টিতে যায় আর সেখানে গিয়েই সে ওই নর্তকীর সাথে সারা রাত অনেক ডান্স করে আর অনেক এনজয়ও করে। এরপরেই রঞ্জনের পরবর্তী দিন সকালে ঘুম ভাঙে, কিন্তু তখন সে তার রুম থেকে বাইরে বের হয়ে আবারও একই জিনিস দেখতে পায় যে সেখানে তো আজও তার হলুদের আয়োজন হচ্ছে। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে কাল না হয় সে স্বপ্ন দেখেছে, আজও কি সে স্বপ্ন দেখছে? সে তো বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে এসব। তাই সে দ্রুত রুমে গিয়ে তার ক্যালেন্ডার চেক করে যেখানে সে ২৯ তারিখ দাগিয়ে রেখেছিল। সেখানে গিয়ে সে দেখতে পায় যে ২৯ তারিখের ওপর তো আগের দিনের দেওয়া সেই দাগটি আর নেই। এইটা দেখে তো সে এবার সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে তার যখন জ্ঞান ফিরে আসে তখন তার বাবা মা আত্মীয় স্বজন সবাই তো তাকে ঘিরে ধরে। রঞ্জন তো তখন সবার কাছে আজকের তারিখ জানতে চায়। তাদের কাছে ২৯ তারিখের কথা শুনে রঞ্জন কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর সে সবাইকে বলে যে সে ২৯ তারিখ থেকে বেরোতে পারছে না, তার জন্য তো আগের দিনও ২৯ তারিখ ছিল আর এর আগের দিনও ২৯ তারিখ ছিল। তার এসব কথাবার্তা শুনে সবাই তো মনে করতে থাকে যে সে হয়তো পাগলই হয়ে গেছে, কিন্তু রঞ্জন তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। সে তাদেরকে একটা ফুলের পটের কাছে নিয়ে যায় আর বলতে থাকে যে আগের ২ দিন এই ফুলের পটটি ডেকোরেটরের ধাক্কা লেগে পড়ে গিয়েছিল আর সেখানেই ভেঙে গিয়েছিল, আর আজকেও এটা ভেঙে যাবে। দেখা যায় তখন ঠিক তাই হয়, কিন্তু তারপরও কেউ তার কথা বুঝতে পারে না, কারণ তারা তো আর এসব এক্সপিরিয়েন্স করছিল না। রমজানের জীবনেই শুধু বারবার একই ঘটনা ঘটছিল। তো রমজানের এসব কর্মকাণ্ড আর কথাবার্তা দেখে তো রমজানের মা কান্নাকাটি শুরু করে দেয়, কারণ সে মনে করে তার ছেলে হয়তো পাগলই হয়ে গেছে। তো এরপরেই তারা রমজানকে জোর করে ডাক্তারের কাছে ধরে নিয়ে যায়। রমজান তখন তার অবস্থা ডাক্তারকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেও তো তার কোনো কথাই বুঝতে পারে না। রমজানের তো তখন খুবই রাগ হয়,
তাই সে রেগে মেগে সেখান থেকেই চলে যেতে থাকে। পথে আবারও সে গোবরের ওপর পা দিয়ে ফেলে, যেটা তার সাথে আগের দিনও হয়েছিল। এটা দেখে তো সে তখন পুরোপুরি বুঝতে পেরে যায় যে সে একটা লুপে আটকে গেছে। তাই সে সেই ২৯ তারিখ অর্থাৎ তার হলুদের দিন থেকে কোনোভাবেই বের হতে পারছে না। কিন্তু সে যে এই লুপে কিভাবে ফাঁসল তার কিছুই বুঝতে পারে না। তার ওপর তার কথাও তো কেউ বিশ্বাস করছে না। মোট কথা, তখন রঞ্জন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু সেই সময় সেখানে সেই চাওয়ালাকে সে দেখতে পায়, যে কিনা তাদেরকে সেদিন জানিয়েছিল যে সে ভোলেনাথের কাছে মান্যত করেছিল যে তার বৌমা প্রেগনেন্ট হলে সে তার মাথার সব চুল কেটে ফেলবে। তো সেই লোকটি তখন তার মান্যত পূর্ণ হয়েছে এজন্য মাথা মুন্ডন করে সবাইকে মিষ্টি বিতরণ করছিল। যা দেখে তখনই রামজানের তার নিজের করা মান্যতের কথা মনে পড়ে যায়। সে তো মান্যত করেছিল যে সে সরকারি চাকরি পেলে একটা নেকির কাজ করবে, কিন্তু চাকরি তো সে পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সে একটা নেকির কাজ করেনি। এর জন্যই হয়তো সে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না, অর্থাৎ তিতলিকে বিয়ে করতে পারছে না, আর এই ২৯ তারিখেই ফেসে গেছে। কিন্তু এর পরে দেখানো হয় রঞ্জন তো বেশ চিন্তায় পড়ে যায় যে সে কি এমন নেক কাজ করবে যাতে সেই লুপ থেকে বের হতে পারে। রঞ্জনের পরে এই লুপের ঘটনাটা তার মামা আর ভাইকেও বলে। তারা তো চিন্তা করছিল রঞ্জন এগুলো কি বলছে। সে বলছে কাল ২৯ তারিখ, আজ ২৯ তারিখ, কিন্তু এটা কিভাবে সম্ভব? রঞ্জনের মামা বলে সেও তো জীবনে কত মান্যত করেছে আর তা পূরণও করেনি, কিন্তু মান্যত পূরণ করায় একটা লুপে আটকে যাওয়া এটা তো অস্বাভাবিক একটা বিষয়। সে তো কোনোভাবেই রামজানের কথা বিশ্বাস করতে পারছিল না। এরপর প্রতিবারের মতো আবারও সেখানে তিতলি চলে আসে আর সেই সেম কথাগুলো বলতে থাকে, যেটা সে প্রতিবার রামজানকে বলছে। রামজান তো এবার এটা শুনে খুবই বিরক্ত হয়ে যায়। তারপরে সে তিতলিকে একটা জায়গায় বসায় আর বলতে থাকে। সে যখন প্রতিদিন রাতে ঘুমাতে যায় তখন সে দেখে ২৯ তারিখ। আবার সে পরের দিন যখন ঘুম থেকে ওঠে তখন সে আবারও দেখে ২৯ তারিখ। তাই সে হয়তো একটা লুপে আটকে গেছে। রঞ্জনের মুখে এসব আলতু ফালতু কথা শুনে তিতলি তো খুবই রেগে যায় আর সে রঞ্জনকে একভাবে বকতে থাকে। তখনই তিতলির বোন তাদের থামায় আর রঞ্জনকে জিজ্ঞেস করে তার এই সমস্যার সমাধান কিভাবে বের হবে। এতে রঞ্জন বলে সে মান্যত করেছিল সেটাই তাকে পূরণ করতে হবে, অর্থাৎ তাকে যে কোনো একটা পুণ্যের কাজ করতে হবে। কিন্তু সেই পুণ্যের কাজটা কি হবে তার সম্পর্কে সে কিছুই জানে না। তখন সবাই মিলে রঞ্জনকে এক একটা পুণ্যের কাজের আইডিয়া দিতে থাকে, যেগুলো করলে হয়তো তার মান্যত পূরণ হবে। কিন্তু রঞ্জনের একটাও কাজ পছন্দ হয় না। এটা তো রাজানের মামা তাকে একটা আইডিয়া দেয়। সে তাকে বলে রঞ্জন যদি গৌমাতাকে রুটির সাথে গুড় খাইয়ে দেয় তাহলে হয়তো রঞ্জন এই সমস্যা থেকে মুক্তি পাবে। রঞ্জনও তখন তার কথা মতো গৌমাতাকে গুড় খাওয়ায়, কিন্তু এতে কোনোই লাভ হয় না। সে আবারও সেই ২৯ তারিখের দিকে চলে আসে। তারপর রঞ্জন বিভিন্নভাবে বিভিন্ন রকম পুণ্যের কাজ করার চেষ্টা করে। সে গরিব দুঃখীদের খাওয়ায়, নিজের চুল পর্যন্ত কেটে ফেলে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এভাবে প্রায় ১৫টা দিন কেটে যায়। রঞ্জন তো রাত জেগেও দেখার চেষ্টা করে যা আসলেই ৩০ তারিখ কেন আসছে না, কিন্তু সে ঠিক রাত ১২টার টাইমেই ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালে উঠে দেখে বাইরে সবাই প্রতিবারের মতো এবারও তার হোলিদেরই প্রিপারেশন নিচ্ছে। রঞ্জন তো প্রচণ্ড রেগে যায়। সে তখন সেখানে গিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে দেয়। এরপরই সে ছাদে আসে, যেখানে সে দেখে তার বোন আর তার বন্ধু খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে, যেটা দেখে তো রঞ্জন আরও বেশি রেগে যায়। সে তো সেই ছেলেটাকে ছাদ থেকে ফেলেই দেবে, এমনকি সে ঝগড়া করতে করতে ছেলেটাকে ছাদ থেকে ফেলেই দেয়, কিন্তু ছেলেটা অল্পের জন্য কুটোর ওপর গিয়ে পড়ে আর বেঁচেও যায়। এরপরই সেদিন রাতে রঞ্জন আবার সেই পণ্ডিতের কাছে যায়, যার কাছ থেকে শেষের দিন মানতের আইডিয়া পেয়েছিল। রঞ্জন তখন পণ্ডিতকে বলে সে তাকে একটা পূর্ণ কাজ করার কথা বলেছিল। রঞ্জন তো ঠিক সেভাবেই মানত করেছে, কিন্তু পূর্ণ কাজটা কি হবে সেটা তো সে রঞ্জনকে উল্লেখ করে দেয়নি, এজন্য তার মানত এখনও পূরণ হচ্ছে না। সে সব ধরনের চেষ্টা করে দেখেছে, কিন্তু কোনোভাবেই সে তার মানত পূরণ করতে পারছে না। তখনই পণ্ডিত রঞ্জনকে বলে সে রঞ্জনকে এই সমস্যা থেকে বের করে দিতে পারবে, কিন্তু এর বদলে তাকে ৫০১ টাকা দক্ষিণা দিতে হবে।
রঞ্জানও তখন বেশি না ভেবে দ্রুত তার দক্ষিণাটা দিয়ে দেয়। এরপরই পণ্ডিত রঞ্জানকে বলে, সমস্যা তো বিভিন্ন ধরনের আছে, কিন্তু রমজানের সমস্যাটা একটু বেশি ডিফিকাল্ট, তাই এর সমাধানটাও একটু কঠিন। পণ্ডিত তখন রঞ্জানকে জিজ্ঞেস করে সে কি জেনে বা না জেনে কোনো মানুষের মন ভেঙেছে। হতে পারে তার এই মন ভাঙার জন্যই তার মানও আটকে আছে। রঞ্জান তো এই কথাটা শুনে পরের দিন যখন ঘুম থেকে ওঠে তখন থেকেই সে সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। যাদের সাথে সে এতদিন রুড ব্যবহার করত তাদেরকে সে পায়ে হাত দিয়ে প্রণাম করে, সবার কাছে মাফ চাইতে থাকে। এমনকি সে বাজারে গিয়ে তার মামা আর তার ভাইয়ের কাছেও মাফ চায়। এরপরই রঞ্জান তার মামাকে জিজ্ঞেস করে যে বানারা এমন কে আছে যার মন সে ভাঙতে পারে। তো সেই সময় রঞ্জানের মামা তাকে বলতে থাকে, এমন তো একজনই আছে যার মন সে ভেঙেছে, আর সে হল তিতলির বাবা। তাই রঞ্জান দ্রুত এবার তিতলির বাবার কাছে মাফ চাইতে যায়। তিতলির বাসায় গেলে রঞ্জান তার বাবা আর তার বাসার সবার কাছে মাফ চায়, আর 29 আর 30-এর সব ঘটনা খুলে বলে, যেটা সবার মতো তিতলির পরিবারের কেউই বুঝতে পারছিল না। তাই রঞ্জান তাদের আর এই বিষয়টা বোঝাতে চায় না, কারণ না হলে তারা হয়তো তাকে উল্টো পাগল ভাববে। তাই সে বলে যদি কাল 30 তারিখ আসে তাহলে হয়তো তাদের বাসায় রঞ্জান বারাত নিয়ে আসবে, আর না হয় আবারও 29 তারিখ হবে। কিন্তু পরের দিন যখন রঞ্জানের ঘুম ভাঙে তখন সে দেখে যে আবারও আজ 29 তারিখ আছে, 30 তারিখ আর হয়নি। এটা দেখেই তো রঞ্জানের মাথা খারাপ হয়ে যায়। সে ঘর থেকে বের হয়ে একটা ওয়াইনের দোকানে চলে যায় আর ইচ্ছামতো ওয়াইন খায়। এরপরই সে একটা ব্রিজের ওপর গিয়ে দাঁড়ায় নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য, কারণ এসব সে আর নিতে পারছিল না। কিন্তু সে নিজেকে শেষ করার আগে সেখানে দাঁড়িয়েই তিতলির কাছে মাফ চেয়ে নেয়, কারণ সে তিতলির সাথে অন্যায় করছে, তার জন্য তিতলির জীবনেও বিয়ে হচ্ছিল না। ঠিক তখনই দেখা যায় আর একজন লোক এসে রঞ্জানের পাশে দাঁড়ায়, যে নিজেও নিজেকে শেষ করে দিতে চাইছিল। কিন্তু এটা দেখে রঞ্জান তাকে এই কাজ করতে মানা করে। তবে সে তো রঞ্জানের কোনো কথাই শোনে না আর সোজা পানিতে ঝাঁপ দেয়। রঞ্জান তখন দেখে সে সাঁতার কাটার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে সাঁতার কাটতে পারছে না। রঞ্জান তখন এই দৃশ্য দেখে ভাবে যে লোকটা হয়তো বাঁচতে চাইছে, তাই তাকে বাঁচানোর জন্য এবার সেও পানিতে ঝাঁপ দেয় আর দ্রুত লোকটাকে বাঁচিয়ে পারে তুলে আনে। এরপরে সে লোকটার পাশে গিয়ে বসে আর তার নাম জিজ্ঞেস করে। লোকটা বলে তার নাম হামিদ আনসারি। এরপরই রঞ্জান তাকে এত বড় সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞেস করে, যে কি এমন হয়েছে যে সে তার নিজের জীবনই শেষ করে দিতে চাইছে। লোকটা তখন রঞ্জানকে বলে সে এমন একটা সিচুয়েশনে আছে যেটা থেকে সে বের হতে পারছে না, চাইলে সে সেখান থেকে সরেও আসতে পারছে না। সে এখন কি করবে কিছু বুঝতে পারছিল না, তাই আর কোনো উপায় না পেয়ে নিজেকেই নিজে শেষ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। হামিদ রঞ্জানকে এবার বলতে থাকে যে সে একটা সরকারি চাকরি করতে চেয়েছিল, যেটা তার হয়নি, এজন্য সে আর নিজের জীবনটা রাখতে চায় না। যেই কথা শুনে রঞ্জানের ভগবানের কথা মনে পড়ে যায়। সে ভাবে সে যদি এই লোকটাকে একটা সরকারি চাকরি দিয়ে তার জীবন বাঁচাতে পারে তাহলে তো লোকটারও উপকার হলো আর তারও পুণ্যের কাজ করা হলো। এই কথা ভেবেই সে হামিদকে নিয়ে সোজা চলে যায় ভগবানের কাছে। কিন্তু সেখানে গিয়ে রঞ্জান যা জানতে পারে সেটার জন্য তো সে একদমই প্রস্তুত ছিল না। সে ভগবানের সাথে কথা বলে জানতে পারে যে হামিদ আনসারি সেই লোক যাকে সরিয়ে রঞ্জানের চাকরি হয়েছে। এই হামিদই সেই 15 নম্বর ক্যান্ডিডেট। অর্থাৎ হামিদ একমাত্র তখনই চাকরি পাবে যখন রঞ্জান তা ছেড়ে দিবে। এবার তো রঞ্জান বুঝে যায় যে এটাই তার সেই পুণ্যের কাজ, যেটা করার জন্য সে এতদিন ঘুরছিল। সে যদি হামিদকে তার চাকরিটা দিয়ে দেয় তাহলে হামিদের মনও ঠিক হয়ে যাবে, সে আর মরতেও যাবে না, আর রঞ্জানও এই লুপ থেকে বের হয়ে আসবে। কিন্তু রঞ্জানের এই প্রস্তাবে তার মামা তার ভাই একদমই সাই দিচ্ছিল না, কারণ রঞ্জান যদি তার চাকরি ছেড়ে দেয় তাহলে তো তার বিয়ে এমনিতেই বন্ধ হয়ে যাবে, আর তখন আবারও সবকিছু উল্টোপাল্টা হয়ে যাবে। কিন্তু রঞ্জান তো থামবার পাত্র না, সে যেভাবেই হোক এই লুপ থেকে বের হবে, তাই সে নিয়তিকে বদলানোর সিদ্ধান্ত নেয়। তাছাড়া ওই হামিদ তো নিজে পরিশ্রম করে সরকারি একটা চাকরিতে নিজের জায়গা করে নিয়েছিল। সেই চাকরি রঞ্জান ঘুষ দিয়ে নিয়েছিল, যেটা মোটেও কোনো ভালো কথা নয়। তাই এখন সে হামিদকে তার প্রাপ্য জায়গাটা দিতে চায় আর নিজেও লুপ থেকে বের হতে চায়।
তো এরপর দেখা যায় রানজান পরের দিনই হামিদকে বাঁচাতে সেই ব্রিজের কাছে যায়, কিন্তু সে হামিদকে বাঁচানোর আগেই হামিদ পানিতে লাফ দেয়। রঞ্জানও তখন তার সাথে পানিতে লাফ দেয় আর সাথে সাথে হামিদকে বাঁচিয়ে নেয়। এরপর সে হামিদকে বোঝায় যে যে করেই হোক সে তার চাকরির ব্যবস্থা করে দিবে, কিন্তু হামিদ রঞ্জানের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। পরের দিন আবারও রানজান হামিদকে বাঁচাতে সেই ব্রিজের কাছে যায়। হামিদ তো আবারও পানিতে লাফ দেয়, রানজান আবারও তাকে তুলে আনে আর বোঝায়, কিন্তু এবারও হামিদ বোঝে না। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। তারপর একদিন রানজান হামিদকে তুলে নিয়ে আসে। সে হামিদকে ধরে নিয়ে তাকে জিজ্ঞেস করে সে কেন গভর্নমেন্ট জবের পেছনে পেছনেই পড়ে আছে, সে তো অন্য কোনো চাকরিও করতে পারে। কিন্তু হামিদের জন্য এটা অনেক বড় কিছু। তাদের গ্রামে পানির সমস্যা, তাই সবাই ভালোভাবে খাওয়া দাওয়াও করতে পারে না। সে তো সবাইকে খুব গর্ব করে বলেছিল যে সে পড়ালেখা করে সরকারি চাকরি পেয়ে গ্রামের সব সমস্যার সমাধান করে দিবে। আর এবার সে অনেক ভালো করে পরীক্ষা দিয়েছিল। সে ভেবেছিল সে হয়তো এবার পাশ করে যাবে। তার বাবা তো এই খুশিতে রেজাল্টের আগেই পুরো গ্রামে মিষ্টি বিতরণ করেছিল, কিন্তু এবারও তার চাকরি হলো না। হামিদের মুখে এসব কথা শুনে রঞ্জানের প্রচণ্ড কষ্ট হতে থাকে। সে তো বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে হামিদকে হেল্প করবে, কারণ হামিদকে হেল্প করার একটাই উপায় ছিল, সেটা হলো তার চাকরি ছেড়ে দেয়া। তবে এটা করলে তার যে বিয়েটা বন্ধ হয়ে যেতে পারে, এজন্য রঞ্জান দ্রুত তিতল কাছে যায় আর তাকে গিয়ে বলে যে সে চাকরিটা ছেড়ে দিবে। এই কথাটা শুনেই তো তিতলি রঞ্জানের ওপর অনেক রেগে যায়। সে ঘরের সব কিছু ছুটতে শুরু করে। রঞ্জান তো তাকে সামলানোর চেষ্টা করে। তখনই তিতলি কান্না করতে করতে বলে সে যতটা শক্ত নিজেকে দেখায় সে ততটা শক্ত না। সে রঞ্জানকে হারাতে চায় না, তাহলে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। তবে এই ৩০ তারিখ যদি রঞ্জান আর তার বিয়ে না হয়, তাহলে সে কখনোই রঞ্জানের মুখ দেখবে না। যাক, এরপরই রঞ্জান হামিদের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে হামিদ নেই। তাই সে দ্রুত সেই ব্রিজের কাছে আসে, কিন্তু সেখানে গিয়েও সে দেখে যে সে যাওয়ার আগেই হামিদ আত্মহনন করে ফেলেছে আর কিছু লোক এসে তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। রঞ্জানের তখন বারবার হামিদের বলা কথাগুলো মনে পড়ছিল। হামিদের কতটা ইচ্ছাশক্তি ছিল এই সরকারি চাকরিটা পাওয়ার জন্য, কিন্তু একমাত্র এই রঞ্জানের জন্যই তাকে চাকরিটা হারাতে হলো। রঞ্জান তখন প্রভুর কাছে যায় আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কি করবে, কি করলে সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারবে। তখনই রঞ্জানের মনে হয় যে তার উচিত তার নিজেরই চাকরিটা ছেড়ে দেওয়া, এরপর যা হবে দেখা যাবে। তাই রঞ্জান সোজা চলে যায় হামিদের কাছে আর নিজের চাকরিটা হামিদকে দিয়ে যায়। তারপর আর কি, রঞ্জানের লোভ ভেঙে যায়। পরের দিন সকালে সে যখন ঘুম থেকে ওঠে, তখন সে দেখে যে চারিদিকে তো তার বিয়ের আয়োজন হচ্ছে, কিন্তু রঞ্জান এখানে খুশি হওয়ার বদলে উল্টে চিন্তিত হয়ে যায়। এরপরই সে তার বাবাকে ডাকে আর সব সত্য বলার চেষ্টা করে, তবে রঞ্জানের মামা তাকে আটকায় আর বলে যা হয়েছে হয়েছে, এবার যা হচ্ছে সেটা যেন সে নষ্ট না করে, বিয়েটা হয়ে যাক, এরপর না হয় সে সবাইকে সব সত্যিটা বলবে। তাই রঞ্জানও চুপ করে থাকে, কিন্তু সে তার ফ্রাস্ট্রেশন আটকে রাখতে পারে না। সে বিয়ের অনুষ্ঠানে গিয়ে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে, আর রঞ্জানের এই আচরণ দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপরেই রঞ্জান নিজেকে আর আটকে রাখতে পারে না, সে সবাইকে তার চাকরির ব্যাপারে সত্য ঘটনাটা বলে দেয়। রঞ্জানের মুখে এসব কথা শুনে তো সবার মাথায় হাত। রঞ্জানের বাবা তো তাকে মারতে পর্যন্ত চলে আসে যে সে এটা কি করেছে। তারপরে সেখানে তিতলি আসে, আর তিতলি যখন সব জানতে পারে তখন তো তিতলির মনটাই ভেঙে যায়, কারণ সে রঞ্জানকে অনেক বেশি ভালোবাসত। তার জন্য সে জেল পর্যন্ত গিয়েছে, নিজের মায়ের হাড় বন্ধক রেখেছে, তার হাতের মার খেয়েছে। তারপরেও যদি সে রঞ্জানকে না পায়, তাহলে সেই কষ্ট সে আর কোথায় রাখবে। তখন তিতলিকে কে কান্না করতে দেখে তার বাবা উঠে আসে আর বলে যে সে কেন কান্না করছে। কান্না তো করবে রঞ্জান এবং তার পরিবারের সবাই। এরপরই সে রঞ্জানের কাছে যায় এবং তাকে বলে যে তার মতো স্টুপিড ছেলে সে আজ পর্যন্ত দেখেনি। নিজের পাওয়া সরকারি চাকরি সে একজন অজানা ছেলেকে দিয়ে দিয়েছে। সে আর তাকে তার মেয়ের সাথে বিয়ে দিবে না, এই বিয়েটির সব কিছু ক্যান্সেল।
তখন এগুলো শুনে রামজানের তো মনটাই ভেঙে যায়। তার আর বলার কিছুই থাকে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে সব কিছু শুনতে থাকে। তখনই সেখানে ভগবানজির এন্ট্রি হয়। সেখানে এসেই সে বলতে থাকে যে এই বিয়ে তো ক্যান্সেল করাই উচিত, কারণ ছেলে তার কথা রাখেনি। কোন বাবা মা কি পারে তার মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিতে যে কিনা একটা সাধারণ সরকারি চাকরিও ম্যানেজ করতে পারছে না। আর এরপর সে রামজানের কাছে যায় এবং তাকে বলে যে সে আসলেই অনেক বোকা। সে প্রথমে টাকা দিয়ে তার কাছ থেকে সরকারি চাকরি নিল, তারপর কে চাকরি না পেয়ে মারা যাচ্ছে না কি হচ্ছে এটা তো তার দেখার বিষয় না, তাই না? তার স্বার্থ হাসিল হলেই তো হয়ে যায়। তাছাড়া সে তো তিতলির সাথে তার বিয়ে হয়ে যাওয়ার পরে সবাইকে সত্যিটা জানাতে পারত, তাহলে তো আর তিতলির বাবা তার থেকে তিতলিকে নিয়ে যেতে পারত না। এই কথা শুনেই তখন রামজান বলে যে সে মিথ্যে কথা বলে তিতলিকে বিয়ে করতে চায় না, সে তাকে ভালোবাসে, তাই সে তাকে ধোকার মধ্যে রাখতে চায়নি। তখনই ভগবানজি তিতলোর বাবার কাছে যায় এবং তাকে বলে যে তাকে দেখে তো স্মার্ট বলে মনে হচ্ছে। তো তার কাছে তার প্রশ্ন যে এই জামানায় এসে কোন বলদ এভাবে টাকা দিয়ে কেনা সরকারি চাকরি একটা অজানা ছেলের জীবন বাঁচানোর জন্য ফিরিয়ে দেয়? এভাবে তো দুর্নীতি করে অনেকে অনেক চাকরি পায়, যার জন্য প্রত্যেক বছর লাখ লাখ মানুষ আত্মহনন করে মৃত্যুবরণ করে, কিন্তু তারা কি সবাইকে বাঁচাতে পারবে নাকি? আর কে মারা গেল তা তাদের দেখার বিষয় নাকি? তখনই তার এই কথায় অনেকেই একমত জানাতে থাকে, যা দেখে তখন ভগবানজি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ এতক্ষণ সে যা কিছু বলেছে তা এখানে থাকা মানুষগুলোকে পরীক্ষা করার জন্য, কিন্তু তার পরীক্ষা হয়ে গেছে। এজন্য সে তখন সবাইকে বলতে থাকে যে এই হলো তাদের সমাজ, যে সমাজ কিনা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই দেখতে পায় না, যেখানে একজন বাবা তার মেয়ের জন্য সরকারি চাকরি করা জামাই চায়, কিন্তু জামাই যদি অন্য কোনো গরিব মানুষের অনেক কষ্টের পরে পাওয়া চাকরি নিজের করে নেয় তাহলে এতে তাদের কোনোই সমস্যা থাকে না। কিন্তু রামজানের মতো কেউ যদি এই চাকরি যে প্রাপ্য তার কাছে ফিরিয়ে দিয়ে আসে তখন তাদের এটা মানতে অনেক কষ্ট হয়। আরে তাদের তো রামজানকে আরও বাহবা জানানো উচিত ছিল, কারণ সেই একমাত্র মানুষের মতো কাজ করেছে, একটা মানুষের জান বাঁচিয়ে নিজের ভালোবাসাকে কোরবান করে দিয়েছে। এই জামানায় কতজন পারে এমন করতে? তো এই সব কথা শুনে সেখানে থাকা সবাই যারা কিনা এতক্ষণ রামজানকে অনেক উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল প্রত্যেকে চুপ হয়ে যায়। তখন রামজানের বাবা মাও রামজানকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে সেই সময় তিতলির দুলাভাই রামজানের কাছে আসে এবং তাকে বলে যে তারা কোথায় যাচ্ছে, তাদের এত অ্যারেঞ্জমেন্ট এগুলোর কি হবে? এখানে তো তাদের অনেক টাকা এবং অনেক সময়ও ব্যয় হয়েছে, তাই না? এই কথা শুনেই তখন রামজান তো আরও বেশি ঘাবড়ে যায়, কারণ সে মনে করে যে হয়তো তাকে এখন এসব অ্যারেঞ্জমেন্টের টাকাও ফেরত দিতে হবে। কিন্তু তখনই তার কাছে মিশ্রাজি আসে এবং তাকে বলে যে এত অ্যারেঞ্জমেন্ট তারা ভেস্তে দিতে পারে না, রামজানকে তো তার মেয়েকে বিয়ে করতেই হবে। অর্থাৎ ভগবানজির বলা কথাগুলো তার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। যা কিছুক্ষণ আগে তার কাছে ভুল বলে মনে হচ্ছিল, রামজানের সেই কাজই এখন তার কাছে সবচেয়ে ভালো বলে মনে হতে থাকে। সে তার ভুল বুঝতে পারে এবং তাদের বিয়েতে মন থেকেই রাজি হয়। তখন তো রামজান আর তিতলিও অনেক বেশি খুশি হয়, আর এরপরেই বেশ ধুমধাম করে তাদের বিয়েটাও সম্পন্ন হয়। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই গল্পের মাধ্যমে আমাদের এটাই বোঝানো হয়েছে যে নিজের স্বার্থের জন্য কখনো মানুষের ক্ষতি করতে নেই। জীবনে যতটুকু পারা যায় মানুষের জন্য করে যেতে হবে, পুণ্যের কাজ করতে হবে, সত্যের পথে থাকতে হবে, তাহলেই জীবন সুন্দর যাক। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না।